আসসালামু আলাইকুম। ত্রয়োদশ অধ্যায় নমুনা প্রশ্ন 5 নিয়ে তোমাদের সাথে আছি আমি জুয়েল। আজকের পর্বে আমরা যে সমস্যাটা সমাধান করব সেক্ষেত্রে প্রথম যেটা আছে যে চিত্রের ঘনবস্তু যেটা আছে তার সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা যে ঘনবস্তুটা দেখতে পাচ্ছি সেই ঘনবস্তুটা হলো আমাদের আয়তাকার ঘনবস্তু, যেখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই তিনটার মধ্যে একটা ভ্যারিয়েশন থাকবে। যদি তিনটাই সমান থাকতো তাহলে ঘনক বলবো, একটা অন্তত যদি আলাদা হয় সেটা আমাদের ঘনবস্তু। এর সমগ্র তলের ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝি? তুমি যে ঘরটার মধ্যে আছো, তুমি নিশ্চয়ই ধরলাম সেটা তুমি সুষম একটা ঘরের মধ্যে আছো। এই ঘরের তোমার উপরে নিচে দুইটা ফ্লোর আছে, অর্থাৎ তোমার একটা ছাদ আছে, নিচে মেঝে আছে, তাহলে দুইটা। তোমার লেফট এবং রাইট দুই পাশে দুইটা ওয়াল আছে, এই দুইটা, তাহলে দুই দুই চারটা। তোমার সামনে পিছে দুইটা ওয়াল আছে, ছয়টা। এই ছয়টা ওয়ালের ক্ষেত্রফলটাকে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বলবো। আর আয়তন বলতে যখন বোঝাই, আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। আয়তন বলতে তুমি যে ঘরটার মধ্যে আছো এর মধ্যে টোটাল ফাঁকা স্পেসটা কত আছে, এই ফাঁকা স্পেস যেটা আছে এই ফাঁকা জায়গাটা হলো তার আয়তন। আমরা প্রচলিত অর্থে এই যে আমাদের দৈর্ঘ্য প্রস্থ যেগুলো আছে, সাধারণত আমরা এই দৈর্ঘ্য প্রস্থগুলোকে এইটাকে আমরা এ দ্বারা প্রকাশ করে থাকি। যেটা আমাদের দৈর্ঘ্য সেটা আমরা এ দ্বারা প্রকাশ করে থাকি, যেটা আমাদের প্রস্থ সেটা আমরা বি দ্বারা প্রকাশ করে থাকি, আর যেটা উচ্চতাকে আমরা সি দ্বারা প্রকাশ করে থাকি। প্রচলিত অর্থ তুমি চাইলে চেঞ্জ করে ধরতে পারো, বাট এটা রাখাই ভালো। এই যে আমাদের এখানে এ বি সি দেওয়া আছে, সমগ্র তলের ক্ষেত্রফল একেবারেই সহজ, শুধুমাত্র ক্যালকুলেটরে খেলা। তাহলে আমরা এখানে এই প্রথমে তথ্যগুলো লিখে নিব যে চিত্রতে পাই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্যকে আমরা এ দ্বারা প্রকাশ করেছি, এটা 8 সেন্টিমিটার, প্রস্থ বি সমান 5 সেন্টিমিটার, উচ্চতা সি সমান 3 সেন্টিমিটার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। আমাকে সমগ্র না বলে শুধু যদি বলতো ঘনবস্তুটা ক্ষেত্রফল কত, তাহলে আমরা সমগ্র তলটাই বের করতাম। এখন এই জায়গায় শুধু এ বি সির মানগুলো বসায় দিলে সরাসরি আমি পাচ্ছি যে এটা হলো 158 বর্গ সেন্টিমিটার। এইটাই হলো তার সমগ্র তলের ক্ষেত্রফল। এখানে খ নাম্বার যে প্রশ্নটা বলছে, ঘনবস্তুটির কর্ণের সমান ধার বিশিষ্ট একটি ধাতব গোলক গলিয়ে। কর্ণের সমান ধার বিশিষ্ট, তাহলে আগে আমরা ধাপে ধাপে বুঝি। প্রথমে এই কর্ণের সমান, ঘনবস্তুর কর্ণ বলতে কি বোঝাই? আমাদের এইটা যদি কোনো ঘনবস্তু হয়, আমি ধরে নিচ্ছি যে এই যে রেড কালার যে পার্টটা আছে এটা হলো তোমার ফ্রন্ট পার্ট, আর এই যে পিছের যে আমাদের একটা পার্ট আছে সম্পূর্ণ দৈর্ঘ্য বরাবর, এটা আমাদের ব্যাক পার্ট। তাহলে ঘনবস্তুর কর্ণ বলতে বুঝাবে তুমি এই যে এখানে এই যে কোনো একটা কর্ণ তুমি সিলেক্ট করো, কর্নার সিলেক্ট করে আমি ধরলাম এই কর্নার সিলেক্ট করলাম, তাহলে এই পাশে না, একদম ফাঁকা জায়গা দিয়ে গিয়ে আমি ওই অপোজিট পাশের কর্ণ পর্যন্ত গেলে যে ডিস্টেন্সটা পাবো সেটাই হলো এই আয়তাকার ঘনবস্তুর কর্ণ। তুমি আরও সহজ করে যদি বলা যায়, তুমি যে ঘরের মধ্যে বসে আছো ওই ঘরের তোমার পিছনের দিকে, রাইট পেছনের দিকে যে কর্নারটা আছে একদম ফ্লোরে, সেইখান থেকে তুমি একদম ঘরের মাঝখান দিয়ে ফাঁকা করে বাম পাশের সামনের দিকে একদম টপ ফ্লোরে ছাদে যে ফাঁকা জায়গাটা আছে এই বরাবর ফাঁকা জায়গা দিয়ে তুমি যদি কোনো একটা রেখা কল্পনা করো, তাহলে সেটা হলো ওই ঘরের কর্ণ। আমরা এইখানে ঘরের যে কর্ণটা হবে এই কর্ণর সমান ধরলাম, এই কর্ণ যদি আমাদের 20 সেন্টিমিটার হয়, তাহলে পরবর্তীতে আমি এমন একটা ঘনবস্তু নিব, ঘনক নিব, যার প্রত্যেকটা বাহু এটা সমান হবে। অর্থাৎ ধরো এটা 20 হলে সেটা আমাদের 20 হবে। আমরা যদি পরবর্তী চিত্রটা দেখি, এই যে আমাদের এখানে যে চিত্রটা আছে এই চিত্রটাতে আমি ধরে নিচ্ছি এই জায়গায় এইখান থেকে শুরু করে আমাদের এই যে কর্ণটা আছে, এই যে কর্ণটা আছে এটাকে ধরে নিলাম যে এটা আমাদের 20 সেন্টিমিটার। এইটা যদি 20 সেন্টিমিটার হয়, তাহলে এইখানে যে আমি ঘনকটা আঁকবো না, ঘনক বলতে তোমরা অনেকে রুবিক্স কিউব খেলে থাকো, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই সমান, সেটাই আমাদের ঘনক। ঘ ন ক এখানে ক থাকবে। তাহলে এইটা যদি 20 সেন্টিমিটার হয়, তাহলে আমাদের এই যে এই বস্তুটা আছে এখানে প্রত্যেকটা বাহুই আমাদের 20 সেন্টিমিটার হবে, এটাও 20 সেন্টিমিটার হবে, এটাও 20 সেন্টিমিটার হবে, এরকম কিছু একটা বোঝাচ্ছে। তাহলে যে ঘনকটা তৈরি হচ্ছে সেই ঘনকটা তৈরি হবে কিভাবে? এইখানে যে আয়তাকার ঘনবস্তু ছিল সেই আয়তাকার ঘনবস্তুর কর্ণ নিয়ে। আমরা এখানে জানি আমাদের এই চিত্রে তিনটা যে বাহু দেওয়া ছিল, আমার ছবিটা যাই হোক, এখানে তুমি এটাকে 8 ধরো, এটাকে 5 ধরো, এটাকে 3 ধরো, এরকম একটা ঘনবস্তু। তাহলে এর কর্ণটা কত হবে? এর কর্ণটাকে আমি ডি ধরছি। তাহলে এখানে এই কর্ণটা হবে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কর্ণের সূত্র যেটা ছিল আমাদের এখানে। এ মানে 8 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি মানে 5 স্কোয়ার প্লাস সি মানে 3 স্কোয়ার। এই সম্পূর্ণটাকে ক্যালকুলেশন করলে 9.9 হয়। তাহলে এই জায়গায় আমাদের যে ঘনবস্তুটা হয়েছে, ঘনকটা তৈরি হয়েছে, এই ঘনকের প্রত্যেকটা বাহু এখানে হবে, এটাও হবে 9.9, এটাও হবে 9.9, আবার এই যে উচ্চতাটা আছে এটাও হবে আমাদের 9.9। এরকম একটা ঘনবস্তু নিয়ে এবার আলোচনা শুরু করব। অর্থাৎ এই ঘনবস্তু নিয়ে আলোচনা হবে, কিন্তু ঘনবস্তুটা সরাসরি তার ডাইমেনশন না বলে দিয়ে একটা তথ্য থেকে এই আমাদের তথ্যটা বের করতে বলছে। তাহলে আমরা ঘনবস্তুটা পেলাম। প্রশ্নটা আমরা এবার এভাবে বলতে পারি, এইখানে যে আমাদের ঘনকটা বলছে এই ঘনকের মানটা কত? এখানে এই যে ধার বললো যে আমাদের ধার বিশিষ্ট, এই ধারটা কত? ধারটা আমাদের 9.9।
এখন আমরা বলি এইভাবে প্রশ্নটা বলি 9.9 ধার বিশিষ্ট ঘনক গলিয়ে 1.8 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কতগুলো নিরেট গোলক তৈরি করা সম্ভব। তার মানে আমরা একটা ঘনক গলাচ্ছি, এখান থেকে কতগুলো গোলক তৈরি করা সম্ভব। আমরা যদি আমাদের চিত্রে ফিরে যাই, এই যে আমাদের ঘনকটা আছে, এই ঘনকের যে আয়তনটা আছে সেই আয়তনের ঘনক দিয়ে আমি কতগুলো গোলক বানাবো। আনফর্চুনেটলি আমি এখানে গোলক আঁকতে পারছি না, আমি শুধু বৃত্ত দেখাচ্ছি, তুমি বৃত্তটাকে গোলক বিবেচনা করে নিও। তাহলে এই গোলকগুলো আমরা ধরলাম 1.8 ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলকগুলো আছে, সে আমাদের গোলকটা এইটা একটা এরকম কয়েকটা গোলক আমরা আঁকলাম, যে এতগুলো গোলক এখানে সব ধরে নিচ্ছে যে সবগুলো গোলক আমাদের একই শেপের, এতগুলো গোলক হয়েছে। তাহলে এখন ব্যাপারটা কি বোঝাচ্ছে, এইখানে এই ঘনকটা গলিয়েই যেহেতু এই গোলকটা বানানো হয়েছে, তাহলে এই ঘনকের যতটুকু আয়তন হবে এখানে আমাদের আয়তন একই রকম হবে। সবচেয়ে কমন উদাহরণ যেটা আমরা বাসাতে দেখি, যে ওই প্রথমে রুটি বানানোর আগে যে আমাদের ডোটা বানায়, আটাটা গোলায় যে শক্ত একটা ডো বানায়, বড় একটা ডো, সেটা থেকে টুকরা টুকরা করে ধরলাম 10টা রুটির জন্য 10টা টুকরা তৈরি করলো। তাহলে বাস্তবটা কি, প্রথম যে ডোটা ছিল, যে প্রথম যে আটাটার আমাদের একটা গোল একটা রাউন্ড শেপ বা একটা দলা তৈরি করা হয়েছে, সেইটার সমান আয়তন হবে যে 10টা নতুন আমরা রুটির জন্য ছোট ছোটটা নিলাম। অর্থাৎ আমাদের এইখানে টোটাল আয়তন আর এইখানকার টোটাল আয়তন আমাদের একই রকম হবে। এবং যেহেতু বলে দিচ্ছে যে এইখানে আমাদের এইটুক, এই থিমটা বুঝলে আমাদের ম্যাথটা ইজি হয়ে যাবে। এটা যেহেতু ঘনক, ঘনকের আয়তনের সূত্রটা কি ছিল, ঘনকের আয়তনের সূত্র ছিল a কিউব, যেখানে a কিউব মানে কি, যতগুলো আমাদের বাহুগুলো আছে, আমরা জানি যে আমাদের গোলকের যে আয়তন আছে, যদিও এখানে বৃত্ত লেখা আছে, তুমি সবগুলোকে তুমি 3Dতে চিন্তা করো, এটা আসলে একটা 2D না, 3Dতে তুমি যদি চিন্তা করো, তাহলে এই গোলকের আয়তন হলো 4/3 পাই আর কিউব। এইটা হলো গোলকের আয়তন। এই 4/3 পাই আর কিউব, এখানে আমরা কতগুলো গোলক মিলে এইটা হয়েছে সেটা আমি জানি না। আগের কথা, তোমার মা শুরুতে যে রুটিটা বানানোর জন্য যে ডোটা তৈরি করছিল, ওইখান থেকে কতগুলো রুটির টুকরা করবে সেটা এখনো শিওর না। আমি ধরে নিচ্ছি সেটা হলো n সংখ্যক তৈরি করা হয়েছিল। তাহলে এটা হলো টোটাল আয়তন। এইখান থেকেই আমি নিয়ে, এইখান থেকেই আমি এই এত বড় আয়তন নিয়ে আমি একটা গোলক তৈরি করব। কতগুলো গোলক তৈরি করা যাবে, n সংখ্যক। তাহলে এইটাই হলো, আমরা দুটা ইকুয়াল দিয়ে আমরা লিখতে পারি। আর এখানে আমরা এ বলতে কি পাচ্ছি, ঘনকের প্রত্যেকটা বাহু, যেটা আমরা 9.9 সেন্টিমিটার নিয়েছিলাম, আর এর মান কত ওরা বলে দিয়েছিল 1.8 যদি আমাদের ব্যাস হয়, তাহলে 1.8 ডিভাইডেড বাই 2, এইটা হলো আমাদের ব্যাসার্ধ। আমরা এখন আমাদের বইয়ে চলে যাই। এই তথ্যগুলোই শুধু আমরা এখানে ধারাবাহিকভাবে সাজিয়ে লিখেছি। প্রথমে সেই কথা যে ঘনকটা, আমাদের ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে কত, ঘন বস্তুটার কর্ণের সমান। তাহলে ঘন বস্তুর প্রথমে কর্ণটা বের করে নিলাম, √² + b² + c², যেখানে a b c আমাদের যে আয়তকার ঘন বস্তু আছে। খেয়াল রেখো, ঘন বস্তু এখানে কিন্তু ক নেই, শুধু ঘন লেখা আছে। তাহলে এই ঘন বস্তুর কর্ণের দৈর্ঘ্য যদি 9.9 হয়, তাহলে ঘনক, এইবার আবার খেয়াল করে দেখো যে এখানে কিন্তু ক আছে, এই যে এখানে ঘন ক আছে। তাহলে এই ঘনক, যেটা আমরা রুবিক্স কিউব বলি, এই ঘনকের আয়তনের সমান হবে। আর ঘনকের আয়তন কি হবে, ঘনকের বাহুটা হবে হলো এই যে আমাদের এইটা হবে বাহু, আগের কর্ণটা। তাহলে 9.9 কিউব, যেটা আসছে 970.299, এটা ঘন সেন্টিমিটার। এখন আমাদের যে গোলকগুলো তৈরি করতে হবে, সেই গোলকের ব্যাসার্ধ কতটুকু হবে, ব্যাস যেহেতু 1.8 দেওয়া আছে, ব্যাসার্ধ হবে তাহলে 0.9। তাহলে এই 0.9 ব্যাসার্ধ বিশিষ্ট অথবা 1.8 ব্যাস বিশিষ্ট গোলকের আয়তন কত, 4/3 পাই আর কিউব, যেখানে আর এর মানটা আমাদের 0.9। এইটা হলো প্রত্যেকটা গোলকের আয়তন। কতগুলো গোলক আয়তন তৈরি করা লাগবে, তাহলে তৈরি করা যাবে টোটাল আয়তনকে আমি n দিয়েও করতে পারি, অথবা বলতে পারি এইটা হলো টোটাল আয়তন, ঘনকের টোটাল আয়তন, আর আমাদের প্রত্যেকটা গোলকের আয়তন এত। ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি আমরা 1.71। যদি আমরা পূর্ণ সংখ্যায় চিন্তা করি, তাহলে আমাদের 317টা গোলক তৈরি করা যাবে, অথবা প্রায় 318টা, কারণ এটা 317 কিছু এক্সট্রা আছে, সেজন্য আমরা বলে দিলাম প্রায় 318টা এতগুলো গোলক তৈরি করা যাবে। আমাদের প্রায় প্রতি বছরই এই গোলক থেকে কোনক থেকে গোলক বা বেলুন এরকম এক্সচেঞ্জ করে, মানে একটার আয়তনের সমান কতগুলো তৈরি করা যাবে, এই টাইপের প্রশ্ন প্রায় বছরই থাকে। আশা করি তোমরা এই প্রশ্নগুলো বুঝতে পেরেছো, এবং এই টাইপের প্রশ্ন বুঝলে বাকিগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। আর বাকিগুলো পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকো, টেকটেক ইজি এডুকেশনের সাথে থাকো। দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।